হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি গ্র্যাভিটেশন মহাকর্ষ এই অধ্যায়ের প্রথম ক্লাস করব। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই মহাকর্ষ অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমে অ্যাট ফার্স্ট আমরা বলবো নিউটনের মহাকর্ষ সূত্র। তো এই সূত্রটা তোমরা আগে পড়েছো, এই সূত্রটা। তো আমি বোর্ডের ছবি এঁকেছি, দেখো। ধরো M1 এবং M2 ভরের দুটি বস্তু কণা পরস্পর আর দূরত্বের ব্যবধানে আছে। এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল যদি F হয়, তার নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এই আকর্ষণ বলটা F কি হবে না, বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেমন? তা কি বললাম না, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল কি হয় না, F যদি হয়, তাহলে F ভ্যারাইজেজ M1 M2 আর ভ্যারাইজেজ 1/r²। তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি F ভ্যারাইজেজ M1 M2/r²। কেমন? তাহলে ওর কী লিখতে পারি, F ইকুয়াল টু ক্যাপিটাল G M1 M2/r², হোয়ার ক্যাপিটাল G হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবককে বলে মহাকর্ষ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 এবং এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ, ম্যাথামেটিক্যাল ফর্মস অফ নিউটনস মানে ল অফ গ্র্যাভিটেশন। নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F ইকুয়াল টু G M1 M2/r²। কেমন? তাহলে এখন মহাকর্ষ ধ্রুবক বলতে আমরা কি বুঝি? দেখো, বলতে পারি যদি M1 M2 1 হয়, R ইকুয়াল টু 1 হয়, তাহলে কি হয় না F ইকুয়াল টু G। তাহলে আমরা বলতে পারি যে একক ভরের দুটি বস্তু কণা পরস্পর একক দূরত্বের ব্যবধানে থাকলে ওদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকেই বলে মহাকর্ষ ধ্রুবক। কেমন? তাহলে এখন মহাকর্ষ ধ্রুবকের আমরা ডাইমেনশন কি হয় দেখি, মাত্রা। তাহলে দেখো G ইকুয়াল টু 1 নম্বর ইকুয়েশন থেকে বলতে পারি F/r² M1 M2। তাহলে ফোর্সের মাত্রা আমরা জানি mLT-2 r² m²। তো ডাইমেনশন অফ G হয়ে গেল M ইনভার্স L³ T-2। কেমন? এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। আর ইউনিট আর মান দেখে নিই আমরা। বিজ্ঞানী ক্যাভেন্ডিশ এই মান নির্ণয় করেন, জির মান। সিজিএস পদ্ধতিতে জির ভ্যালু হয়, পরীক্ষা দ্বারা জানা যায় 6.67 10⁻⁻8 ডাইন। দেখো ফোর্স হচ্ছে ডাইন, ডিস্টেন্স স্কোয়ার মানে সেমি স্কোয়ার গ্রাম -2। হোয়ারএজ এসআই পদ্ধতিতে জির ভ্যালু হবে 6.67 10⁻11 ডাইনের জায়গায় নিউটন হবে, সেমি স্কোয়ার মানে মিটার স্কোয়ার হবে, আর কেজি -2। তাহলে জির ভ্যালু আমরা বললাম। এখন এই জিকে বলে, এই জিটা কি বলে না, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলার কারণ, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলার কারণ। ওকে, দেখো এই ক্যাপিটাল G এর মান বিশ্বের সর্বত্র একই থাকে। এর মান কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। দুটি বস্তু কণার মধ্যে মাধ্যম যে, সেই মাধ্যমের উপর নির্ভর করে না। এছাড়া চাপ, তাপ, উষ্ণতা, রাসায়নিক উপাদান কোনো কিছুই জির মানকে প্রভাবিত করে না। তাই ক্যাপিটাল Gকে বলে বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা
ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের মানের সামান্য পরিবর্তন ঘটে। সেটা হচ্ছে ধরো যখন বুধ গ্রহ সূর্যের নিকটতম অবস্থায় আসে, অর্থাৎ তাকে আমরা বলি অনুসুর অবস্থা, পেরিহেলিয়ন, সেই অবস্থায় কি হয় না ওই গ্রহের উপর সূর্যের আকর্ষণ বল তীব্র হয়, সেক্ষেত্রে জির মানের সামান্য পরিবর্তন ঘটে। এছাড়া দুটি বস্তুকণা, এই দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব যদি 10⁻⁹ মিটার অর্থাৎ পারমাণবিক দূরত্ব, দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 10⁻⁹ মিটার এর মতো হলে ক্যাপিটাল জি এর মানের সামান্য পরিবর্তন ঘটে। ওকে, এখন জির মান তোমাদের বললাম। আর এখন আমরা দেখব যে এই মহাকর্ষ বলের প্রকৃতি। মহাকর্ষ বলের প্রকৃতি দেখো, মহাকর্ষ বল হচ্ছে, আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে কেবলমাত্র আকর্ষণধর্মী বল, অ্যাট্রাকটিভ ফোর্স। নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে কি বল, মাধ্যম নিরপেক্ষ, মাধ্যমের উপর নির্ভর করে না। নাম্বার 3 হচ্ছে আমরা আগে বলেছি যে মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। আর নাম্বার 4 হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রগ বল। ওকে, এটা মহাকর্ষ বলের প্রকৃতি। এখন মহাকর্ষ সূত্রের, নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা দেখাবো। কেমন? মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, সাপোজ m1 আর m2 ভরের বস্তু কণা, এটা m2, এটা m1। পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর, মানে r ভেক্টর হচ্ছে কি না m1 ভরের বস্তু সাপেক্ষে m2 ভরের বস্তুর কি না স্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আর ভেক্টর। আর এফ ভেক্টর হচ্ছে, এফ ভেক্টর ধরো সাপোজ আর ভেক্টরের উল্টো দিকে, এই দিকে এফ ভেক্টর, তাহলে এফ ভেক্টর হচ্ছে m1 ভরের বস্তু দ্বারা m2 ভরের বস্তুর উপর আকর্ষণ বল। ওকে, তাহলে বলতে পারি যে এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ, যেখানে আর ক্যাপ হচ্ছে আর ভেক্টর এর দিকে একক ভেক্টর, আর ভেক্টরের দিকে আমরা বলেছিলাম ইউনিট ভেক্টর, এটা আর ক্যাপ। আর ক্যাপ ইকুয়াল টু কী হয় না, আর ক্যাপ ইকুয়াল টু হয় আর ভেক্টর বাই আর। ওকে, আর নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট, নেগেটিভ চিহ্ন বোঝায় এফ ভেক্টর ও আর ভেক্টর বিপরীতমুখী। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। ওকে, এখন আমরা দেখব যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের কারণ। তো তার আগে আমরা অভিকর্ষজ ত্বরণের সঙ্গে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক কী আছে দেখব। তো মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক, ছোট জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে রিলেশন, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ধরা যাক এটা হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, পৃথিবী পৃষ্ঠে এম ভরে বস্তু আছে। ওই এম ভরে বস্তুকে পৃথিবী যে বলের দ্বারা আকর্ষণ করে সেটা ধরো বস্তুর ওজন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এম ভরের বস্তুটিতে
প্রযুক্ত মহাকর্ষ বল কি হয় না এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর স্কোয়ার। সেটাই হচ্ছে বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষ বল, সেটাই হচ্ছে বস্তুর ওজন। ওকে, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুব, স্মল এম হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত এম ভরে বস্তুর ভর। তাহলে দেখো আমরা এই স্মল ক্যান্সেল হয়ে যাবে, তো জি ইকুয়াল টু বলতে পারি জি এম বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে ছোটো জি আর বড় জির মধ্যে সম্পর্ক। অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ, লক্ষ্য করো অভিকর্ষ ত্বরণ কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ বলতে পারি অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। এর মানে কি? অর্থাৎ হালকা এবং ভারী সকল বস্তুই একই দ্রুততায় পৃথিবীর কেন্দ্রের দিকে নামে। ওকে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ওকে, এখন পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান নয়, তাই আমরা ধরি মিন ডেন্সিটি অফ দি আর্থ। পৃথিবীর গড় ঘনত্ব রো হলে পৃথিবীর ভর কত হবে? ভলিউম হচ্ছে পৃথিবী গোলক, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আয়তন ইন্টু ঘনত্ব, ভর হয়ে গেল। তাহলে জি কত হয়ে গেল? ক্যাপিটাল জি বাই আর স্কোয়ার, এম মানে 4/3 পাই আর কিউব রো। দেন আবার কি পেলাম না ছোটো জি ইকুয়াল টু 4/3 পাই জি আর রো। এটা হচ্ছে ছোটো জি আর ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক, বা বলতে পারি এটি বা এই ইকুয়েশনটা বলতে পারি যে রো ইকুয়াল টু 3g বাই 4 পাই জি আর, 3g বাই 4 পাই জি আর। দুটো সেম ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন হচ্ছে একই। তাই এটা হচ্ছে কার সম্পর্ক না এটা হচ্ছে এটি পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ওকে, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ওকে, এখন আমি তোমাদের দেখাবো যে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তনের কারণ, জি এর মানের পরিবর্তনের কারণ, স্মল জি। অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের কারণ, তো আমরা কয়েকটা কারণ এখানে দেখাবো। প্রথম যে কারণটা বলি, 1 নম্বর হচ্ছে সাপোজ পৃথিবীর অসম আকৃতি। দেখো আমরা জানি যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, পৃথিবী মানে সম্পূর্ণ গোলক নয়, তার আকৃতি কি হয় ইলিপসয়েডাল। অর্থাৎ এটা ধরো পোল, এটা ইকুয়েটার, তাহলে ইকুয়েটার হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, আর এটা হচ্ছে পোল, নর্থ পোল সাউথ পোল। ওকে, নর্থ পোল সাউথ পোল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। দেখো নিরক্ষীয় ব্যাসার্ধটা মেরু অঞ্চলের চেয়ে বেশি হয়, নিরক্ষীয় ব্যাসার্ধ মেরু অঞ্চলের সাপেক্ষে প্রায় 21 কিলোমিটার বেশি হয়। অর্থাৎ কি জানা গেল যে মেরু অঞ্চল চাপা হয় আর নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়। তাহলে আমরা জানি যে সিন্স জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জি ক্যাপিটাল এম এগুলো হচ্ছে কনস্ট্যান্ট,
তাহলে বলতে পারি জি ভ্যারাইজ অ্যাজ 1/r²। এর মানে কি? অর্থাৎ মেরু অঞ্চলে ব্যাসার্ধের মান কম। দেখো মেরু অঞ্চলে আর কম হয়, চাপা হয়, ফলে জি এর মান বেশি, তাহলে বস্তুর ওজন বেশি হয়। আর নিরক্ষীয় অঞ্চলে দেখো, লক্ষ্য করো, আর বেশি, তাহলে জির মান কম হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চল দিকে যাব আমরা, জির মান তত বাড়তে থাকবে। ওকে, এটা আছে অসম আকৃতির জন্য। নাম্বার 2, হচ্ছে উচ্চতার প্রভাব, মানে উচ্চতার জন্য জির পরিবর্তন ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য জি এর পরিবর্তন। এবার সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, যার মানে পৃথিবীর কেন্দ্রে ভরটা কেন্দ্রীভূত। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, সেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। আর ভূপৃষ্ঠ থেকে ধরো এইচ উচ্চতায় এম ভরে বস্তু আছে পি বিন্দুতে, তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে ধরো জি প্রাইম। ওকে, তাহলে দেখো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত হয় না, আমরা জানি যে জি ইকুয়াল টু gm/r²। আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ যেখানে এম ভরে বস্তু আছে সেখানে ত্বরণ কত হয়, ধরো জি প্রাইম, gm/r+h এর হোল স্কোয়ার। কেমন? দেখো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরে বস্তু আছে, সেখানে ত্বরণটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু gm/r+h হোল স্কোয়ার। আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস, এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। তারপরে যদি ভাগ করি, সাপোজ g'/g ভাগ করলে কী হবে, r/r+h এর হোল স্কোয়ার। তাহলে ওর বলতে পারি g' ইকুয়াল টু g ইন্টু r/r+h এর হোল স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 1। দেখো এই ইকুয়েশনটা প্রযোজ্য হবে যখন এইচ নিয়ারলি ইকুয়াল টু আর, অর্থাৎ পৃথিবী থেকে অনেক উচ্চতায়, যে উচ্চতাটা হচ্ছে আর এর সঙ্গে তুলনীয়, সেক্ষেত্রে এই সমীকরণটা প্রযোজ্য হবে। জি ড্যাশ, অর্থাৎ উচ্চতার জন্য জির মান নির্ণয় করতে। বাট আমরা বলতে পারি জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু r+h/r-2 সূচকের নিয়মে। এটা লিখতে পারি আমরা যে জি ইন্টু 1+h/r-2, और জি প্রাইম লিখতে পারি জি ইন্টু 1-2h/r। 2 নম্বর ইকুয়েশন। কখন লিখতে পারি? যখন h লেস দেন r বা h/r অতি ক্ষুদ্র, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতা নির্ণয় করতে গেলে, ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতা, সেক্ষেত্রে আমরা জি প্রাইমের ইকুয়েশন ধরবো এইটা। জি প্রাইম মানে ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় অভিকর্ষের ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু হবে জি ইন্টু 1-2h/r। এই ইকুয়েশনটা প্রযোজ্য হবে ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায়, অর্থাৎ যখন h/r অতি ক্ষুদ্র। দ্বিপদ বিস্তারের নিয়ম অনুসারে এই মানে হায়ার অর্ডারটা আমার নেগলিজিবল। 1+h/r-2 আছে, তাহলে 1-2h/r। যখন h মাছ লেস দেন r, তখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব।
আর যখন এইচ কম্পারেবল টু আর তখন আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এইচের মান বাড়লে কি হচ্ছে, দেখো জি ড্যাশের মান কমে, কমতে কমতে জি ড্যাশ ইকুয়াল টু 0 হবে যখন দেখো 2h/r ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ h ইকুয়াল টু r/2 হবে। তাহলে h ইকুয়াল টু r/2 অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সেক্ষেত্রে কি হচ্ছে জি ড্যাশ 0, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় অভিকর্ষ ত্বরণ 0 হচ্ছে, 0 হচ্ছে। এর মানে কি না, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় বস্তুর ওজন 0 হয়। তাহলে দেখা যাচ্ছে যে উচ্চতা বাড়লে জির মান কমছে। ওকে, এবার গভীরতার জন্য জির মানে পরিবর্তন। নাম্বার 3, গভীরতার জন্য জি এর পরিবর্তন। সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তার কেন্দ্রে কেন্দ্রীভূত, পৃথিবী ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার ধরো একটা এম ভরে বস্তু আছে ভূপৃষ্ঠ থেকে ধরো ডি গভীরতায় এম ভরে বস্তু আছে। তাহলে দেখো তো এই এম ভরে বস্তুটা এই যে আমরা একটা মানে ইনার স্ফেয়ার টানছি আর কি, মানে অভ্যন্তরীণ গোলক আঁকছি আর কি, এই অভ্যন্তরীণ গোলকের বাইরে আছে। এই এম ভরে বস্তু হচ্ছে এই অভ্যন্তরীণ গোলকের বাইরে আছে। ওকে, তাহলে এখন পৃথিবী ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে r-d। ওকে, পি বিন্দুতে এম ভরে বস্তু আছে। ওকে, এম ভরে বস্তু। তাহলে এখন যে অভ্যন্তরীণ গোলক তাকে আমি একটু মানে চিহ্নিত করছি এই যে লাইন দিয়ে, দেখো। তাহলে এখন পি বিন্দুতে অবস্থিত এম ভরে বস্তুকে r-d ব্যাসার্ধের অভ্যন্তরীণ গোলক অর্থাৎ r-d ব্যাসার্ধের কল্পিত পৃথিবী আকর্ষণ করবে। ওকে, তাহলে এই বাইরের গোলকের জন্য ওই এম ভরে বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ 0, কারণ এই বাইরের গোলকের মধ্যে এটা আছে আর এই ভিতরে গোলকের বাইরের পৃষ্ঠে আছে। তাহলে ওই এম ভরে বস্তুকে কেবলমাত্র r-d ব্যাসার্ধের কল্পিত গোলক বা কল্পিত পৃথিবী তাকে আকর্ষণ করবে। কেমন? তাহলে আর ব্যাসার্ধের পৃথিবী তাকে আকর্ষণ করবে না, কারণ আর ব্যাসার্ধের পৃথিবীর কি আছে না এর মধ্যে আছে। ঠিক আছে, আর এই অভ্যন্তরীণ গোলক যে পৃথিবীটা তার বাইরে আছে, এটা পৃষ্ঠে আছে। তার বলতে পারি যে ধরা যাক ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় এম ভরের বস্তুর উপর r-d ব্যাসার্ধের গোলকের মানে কল্পিত পৃথিবী আর কি, কল্পিত পৃথিবী গোলকের কি না অভিকর্ষজ ত্বরণ হচ্ছে সাপোজ জি প্রাইম। কেমন? তাহলে ভূপৃষ্ঠে জি কত হয় অভিকর্ষজ ত্বরণ? ভূপৃষ্ঠে হয় জি ইকুয়াল টু gm/r²। পৃথিবীর গড় ঘনত্ব রো যদি হয় তারা বলতে পারি জি সমান g/r²
4/3 পাই r³ রো মাস অফ দি আর্থ। তাহলে জি ইকুয়াল টু কত হয়ে গেল না 4/3 পাই জি আর রো, ইকুয়েশন নাম্বার 1। তাহলে অনুরূপে বলতে পারি, অনুরূপে যে এটা ভূপৃষ্ঠে বলেছি, অনুরূপে ওই ডি গভীরতায় ভূপৃষ্ঠ থেকে, অনুরূপে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কি হয় না, ধরো জি ড্যাস্ট 4/3 পাই জি, ডি গভীরতা মানে এখান থেকে দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে, এই দূরত্ব ছিল কেন্দ্র থেকে আর ছিল, এই ইকুয়েশনে দেখো এখন কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে ডি গভীরতা দূরত্ব হচ্ছে আর মাইনাস ডি, কেমন 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো জি ড্যাস্ট বাই জি ভাগ করলে কি হবে আর মাইনাস ডি বাই আর, তাহলে ওর জি ড্যাস্ট ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। তাহলে দেখো এটাই হচ্ছে, দেখো ডির মান বাড়লে জি ড্যাস্টের মান কমবে, ডির মান বাড়লে, ডি এর মান বাড়লে অর্থাৎ গভীরতা বাড়লে জি ড্যাস্টের মান কমে, এবং দেখো কমতে কমতে জি ড্যাস্ট ইকুয়াল টু 0 হবে কখন, যখন ডি ইকুয়াল টু আর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে ডি ইকুয়াল টু আর মানে কি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়, অর্থাৎ বস্তুর ওজন 0 হয়। ওকে, এটা ছিল গভীরতার সঙ্গে জির মানের পরিবর্তন। এখন যেটা আমরা বলবো সেটা 4 নাম্বার, সেটা হচ্ছে আহ্নিক গতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। নাম্বার 4, আহ্নিক গতির জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য জির মানের পরিবর্তন। তো আহ্নিক গতি তোমরা জানো যে আহ্নিক গতির জন্য পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় এক পাক্ষায় একবার ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে ওমেগা সমকোণী বেগে, যেখানে ওমেগা হচ্ছে এখানে 24 আওয়ার্স। ওকে, তো আমি ছবিটা আঁকছি, দেখো ছবিটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে সাপোজ এইটা হচ্ছে আমাদের পৃথিবীর সাপোজ ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা হচ্ছে তোমার ঘূর্ণাক্ষ, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ওমেগা সমকোণী বেগে ঘুরে, এটা এন এটা এস, তাহলে নিজ অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এবার ভূপৃষ্ঠে আছে এম ভরে বস্তু আছে সাপোজ পি বিন্দুতে, এবং এই বস্তুর আছে থিটা অক্ষাংশে ল্যাটিচিউড। ওকে, তাহলে এখন এম ভরে বস্তু কি হবে না, এখানে এম ভরে বস্তুটাও আর ব্যাসার্ধের, এখানে স্মল আর, এই ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর, এখানে স্মল আর, এই স্মল আর ব্যাসার্ধের অক্ষরেখা বরাবর, এই ব্যাসার্ধের অক্ষরেখা বরাবর, ওকে না পৃথিবী যেদিকে ঘুরছে সেই দিকে ঘুরবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ওমেগা সমকৌণিক বেগে। তাহলে দেখো ওই বস্তুতে ক্রিয়াশীল অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর, এই অপকেন্দ্র বলের দেখো কেন্দ্র বহির্মুখী উপাংশ, এই অংশ, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা অবশ্যই থিটা হবে, একান্তর কোণ, এটা থিটা হবে। তাহলে এই উপাংশ হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। আর এম ভরে বস্তুর উপর, এটা এম ভরে বস্তু, পৃথিবীর আকর্ষণ বল, বস্তুর ওজন mg। ওকে, আর এই যে আমি ত্রিভুজ এঁকেছি দেখো, এই ত্রিভুজটা এর এই রেডিয়াস, এটা ভূমি আর স্মল আর, এটা হাইপোটেনিয়াস অতিভুজ ক্যাপিটাল আর, তাহলে ওই ত্রিভুজ থেকে কস থিটা ইকুয়াল টু স্মল আর বাই ক্যাপিটাল আর।
কস থিটা ইকুয়াল টু দেখো বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে বলতে পারি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা। তাহলে দেখো ওই বস্তুর উপর লব্ধি আকর্ষণ বল হবে কত না mg মাইনাস m ওমেগা স্কয়ার কস থিটা, যার জন্য কি হবে বস্তুর ওজনের আপাত হ্রাস হবে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের আপাত হ্রাস হবে। তাহলে বলতে পারি আমরা যে পৃথিবী তার আহ্নিক গতির জন্য, পৃথিবী তার আহ্নিক গতির জন্য কি করে না প্রতিটি বস্তুর উপর অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল প্রয়োগ করে। তাই বস্তুর ওজন কিছুটা হ্রাস পায়। ওকে, তাই বস্তুর ওজন কিছুটা হ্রাস পায়। ধরা যাক ভূপৃষ্ঠে থিটা অক্ষাংশে স্থাপিত m ভরের বস্তু দেখো r ব্যাসার্ধের অক্ষরেখা বরাবর, এই যে ব্যাসার্ধ ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, পৃথিবীর সঙ্গে ঘুরছে, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। ওকে, এর ফলে বস্তুর উপর কি হয়, এর ফলে দেয়ারফর বস্তুটিতে প্রযুক্ত অপকেন্দ্র বল, দেখো অপকেন্দ্র বল হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, এই যে এখানে যে কেন্দ্রটা তার বহির্মুখী বল হচ্ছে m ওমেগা স্কয়ার r। এই অপকেন্দ্র বলের আমরা বলতে পারি যে কেন্দ্র বহির্মুখী উপাংশ, মানে পৃথিবীর কেন্দ্র এটা, তার বহির্মুখী উপাংশ এইদিকে, এই উপাংশটা। ওকে, কেন্দ্র বহির্মুখী উপাংশ কি হচ্ছে না m ওমেগা স্কয়ার আর কস থিটা। ওকে, এই উপাংশের জন্য কি হয়, এর জন্য কি হয় বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। দেয়ারফর বস্তুটিতে প্রযুক্ত লব্ধি আকর্ষণ বল কি হচ্ছে না ধরো mg থিটা সাফিক্স, তাহলে প্রকৃত ওজন মাইনাস ওই কেন্দ্র বহির্মুখী উপাংশ m ওমেগা স্কয়ার আর কস থিটা। কেমন, বস্তুটিতে প্রযুক্ত লব্ধি আকর্ষণ বল পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে বস্তুর প্রকৃত ওজন হচ্ছে mg, তাহলে mg মাইনাস m ওমেগা স্কয়ার কস থিটা, এটা হচ্ছে mg থিটা। যেখানে জি থিটা কি না, জি থিটা হচ্ছে থিটা অক্ষাংশে অবস্থিত বস্তুর অভিকর্ষজ ত্বরণ। কেমন, তাহলে দেখো এখন আমরা এই স্মল আর ভ্যালু বসিয়ে দিই, তাহলে কী হবে না এম জি থিটা, এখানে আমরা এম ক্যান্সেল করে দিই, তাহলে জি থিটা ইকুয়াল টু জি মাইনাস কী হচ্ছে না ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা, জি থিটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন থেকে লক্ষ্য করো কস থিটার মান যত বেশি হবে, কস থিটার মান যত বেশি হয়, কস থিটার মান যত বেশি হয় জি থিটা এর মান তত কমে। ওকে, এবার কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, সেটা আমরা দেখে নিব যে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু।
তাহলে এখন জি থিটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার কস স্কয়ার থিটা। এবার আমরা স্পেশাল কেসেস বলি। তো মেরু অঞ্চল দেখো লক্ষ্য করো, অ্যাট পোল মেরু অঞ্চল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তা মেরু অঞ্চলে থিটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, তো মেরু অঞ্চলে অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো কস থিটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো জি থিটা ইকুয়াল টু জি, অর্থাৎ দেখো মেরু অঞ্চলে আহ্নিক গতির জন্য বস্তুর আহ্নিক গতির জন্য জির মানের কোনো পরিবর্তন হচ্ছে না, জির মান ম্যাক্সিমাম হচ্ছে। অর্থাৎ আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলে বস্তুর ওজনের কোনো পরিবর্তন হয় না। ওকে, জির মানের কোনো পরিবর্তন হচ্ছে না, জির মান ম্যাক্সিমাম সর্বোচ্চ হয়। নাম্বার 1। নাম্বার 2, নিরক্ষীয় অঞ্চলে দেখো, নিরক্ষীয় অঞ্চলে থিটা 0 ডিগ্রি, দেয়ারফর কস থিটা 1 হচ্ছে। দেন জি থিটা কত হচ্ছে না জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, জি থিটা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। ইকুয়েশন নাম্বার ধরো এটা নাম্বার 2, নাম্বার 3। তাহলে দেখো নিরক্ষীয় অঞ্চলে জির মানটা কমে যাচ্ছে, তা জি থিটা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, জির ভ্যালু তো 9.8 আর ওমেগা আর আর এর ভ্যালু বসাই, বা যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখি কি হবে না, এখানে দেখে নিই কত হচ্ছে। তার এখন জি থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, জি যদি কমন নিয়ে নিই 3 নম্বর সমীকরণ থেকে, 3 নম্বর থেকে, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। ওকে, তাহলে এই ভ্যালুটা হয় জি ইন্টু 1 মাইনাস 1 বাই 289। এই দেখো ওমেগা স্কোয়ার আর বাই জি, ওমেগা স্কোয়ার আর বাই জি এই টার্মটা ধ্রুবক হবে এবং এই মানটা হয় 1 বাই 289। কী করে হয়? যেখানে জির ভ্যালু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে 6.4 10⁶ মিটার, আর ওমেগা মানে 2 পাই বাই টি, টিটা হচ্ছে এখানে 24 আওয়ার 24 ঘন্টা দৈনিক গতির জন্য ইন্টু 3600 এত সেকেন্ড। কেমন? তাহলে এই ওমেগা স্কোয়ার আর বাই জি এই ভ্যালুটা আসবে যেখানে ওমেগা ইকুয়াল টু কত না ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। ওকে, তাই ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে 2 পাই বাই টি হোল স্কোয়ার আর বাই জি এই ভ্যালু আসবে 1 বাই 289। এই ভ্যালুগুলো বসিয়ে কেমন, তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত না জি থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই ভ্যালুটা 0.99654 জি, অর্থাৎ এটা হচ্ছে 99.654% অফ জি। অর্থাৎ আহ্নিক গতির জন্য নিরক্ষীয় অঞ্চলে জির মান হচ্ছে এইটা 0.99654 জি। অর্থাৎ মেরু অঞ্চল সাপেক্ষে নিরক্ষীয় অঞ্চলে বলতে পারি দেয়ারফর মেরু এবং নিরক্ষীয় অঞ্চলে জি এর মানের অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত হয়? দেখো পার্থক্য হচ্ছে জি মাইনাস মেরু অঞ্চলে জি আর মাইনাস আহ্নিক গতির জন্য নিরক্ষীয় অঞ্চলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, দ্যাট মিন্স অনলি ওমেগা স্কোয়ার আর। দেখো আহ্নিক গতির জন্য মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য হচ্ছে ওমেগা স্কোয়ার আর। তাহলে ওমেগা স্কোয়ার আর অর্থাৎ ওমেগা আর এর ভ্যালু বসাবো, ওমেগার ভ্যালু আমরা পেয়ে যাবো 2 পাই বাই টি হোল স্কোয়ার আর বসালে এটা হয়ে যাবে 0.034 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ মেরু অঞ্চল সাপেক্ষে নিরক্ষীয় অঞ্চলে জির মানে পার্থক্য হচ্ছে 0.034 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আহ্নিক গতির জন্য আমরা বলতে পারি যে মেরু অঞ্চলে জির মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে জির মানের পরিবর্তন ঘটে। ওকে, আমি এই ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।